স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আপনি এত কিউট কেন? বউ 3 বেলা ধরে মারে তাই। শুভা তামিমের কথা শুনে খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমও খুশি হয়ে যায় শুভাকে হাসতে দেখে। আর কতক্ষণ লাগবে বাংলাদেশে যেতে? এই তো আর 7 ঘন্টার মতো। শুভা হাতে হিসাব করে দেখে মোট 9 ঘন্টার মতো সময় লাগছে বাংলাদেশে যেতে। কিন্তু প্রাইভেট জেটেও এত সময়? আপনার প্রাইভেট জেট ভালো না, 2 নম্বর। কেন বউ, এ কথা কেন বললা? আমি রিলসে দেখতাম নায়করা 1 ঘন্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসতো, কিন্তু আপনার জেট তো গেলই না। হ্যাঁ বউ, রাস্তা তো অগ বাপ তৈরি করতো, তাই এত তাড়াতাড়ি চলে যেতে। অগ ঠ্যাং বিশাল বড় ছিল, এক ঠ্যাং দেশে আর এক ঠ্যাং বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে রাখতো, তাই চলে আসতো। তামিমের কথা শুনেই শুভা খুব উচ্চস্বরে হেসে ওঠে। আগে আপনাকে দেখলে আমার অনেক ভয় লাগতো জানেন, কত রাগী, ভয়ে কেউ কথাই বলতে পারতো না। আর এখন এখন কি পড়ি? সব থেকে হাসি খুশি মানুষ লাগে আপনাকে, এত কিউট। তামিম শুভাকে নিজের কোলে বসায় আর শক্ত করে তাকে ঝাপটে ধরে। শোনো বউ, দুনিয়ার সামনে বেটা মানুষ সিংহ হলেও বউয়ের সামনে ভিজে বিড়াল হয়েই থাকে। শুভা ছোট ছোট চোখ করে তাকায় তামিমের দিকে। তামিম শুভার গাল টিপে দেয়। আমরা যতই সিংহ হই না কেন, বউয়ের সামনে আমাদের কোনো ওস্তাদি চলে না। কিন্তু এতে আমাদের ইগোতেও লাগে না। কারণ জানো, আমাদের এই একটা দিক শুধু বউরা দেখে, আর কেউ না। শুভা তামিমের গালে চুমু দেয় আর নিজেও গাল পেতে দেয় তামিমের মুখ বরাবর। তামিম শুভার এমন ছেলে মানুষই দেখে খুব খুশি হয়। অজস্র চুমু দিতে থাকে শুভার মুখে। আলাপু, শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সেমরি। শুভা তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর শুভার মাথায় হাত বোলাতে থাকে। কিছুক্ষণের মধ্যে শুভা গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম আরও কিছুক্ষণ শুভাকে জড়িয়ে ধরে বসে থাকে। যখন পুরোপুরি শুভার ঘুম আরও গভীর হয়েছে, ঠিক তখনই তামিম শুভাকে শুইয়ে দেয় আর শরীরে কমফোর্টার দিয়ে দেয়। তামিম শুভার হাত ধরে নিচে বসে আরেক দৃষ্টিতে ঘুমন্ত শুভার মুখটি দেখতে থাকে। গালে তার দেওয়া থাপ্পড়ের দাগগুলো স্পষ্ট। মনে হয় না এত সহজে যাবে। নিজের অজান্তেই চোখে পানি চলে আসে তামিমের। তোরে সইয়া কথা দিতেছি বউ, যারা তোরে কষ্ট দিছে এক একটার কলিজা নিজের হাতে বের করে কুত্তারে দিয়ে খাওয়াবো। তামিম শুভার কপালে খুব ডিপলি চুমু দেয়। সরকার বউয়ের জন্য জান দিতেও পারে, আবার বউয়ের জন্য জান নিতেও পারে। তামিম লাইট অফ করে বাইরে চলে যায়। তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, শামসুরে খবর দে মাহির, দেশে ফিরে কয়েকজনকে পরপারের টিকিট ধরিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার ভয়ঙ্করের 3 কাঠির উপরে। পঞ্চপাণ্ডব বুঝে যায় তাদের কাজ কি, যে যার মতো কাজে লেগে পড়ে। প্ল্যান ল্যান্ড করার আগে অনলাইনে তারা সমস্ত কিছু গুছিয়ে রাখে। প্রায় সকাল 9:30টায় তামিমের প্রাইভেট জেট গন্তব্যে এসে পৌঁছায়। তামিমের বডিগার্ডরা আগে থেকেই গাড়ি নিয়ে উপস্থিত ছিল সেইখানে, আর সাথে প্রেস মিডিয়া তো আছেই। সরকারের ছেলের জীবনযাপন কোনো সিনেমার হিরোর গল্পের থেকে কম নয়। মিডিয়া সবসময় চেষ্টা করে তামিমকে কভার করার, কিন্তু পারে না। তামিম কোথায় যায় কোনো হদিশ তারা সহজে পায় না। কিন্তু আজকে তারা ঠিক খবর পেয়ে চলে এসেছে। তামিম শুভাকে ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ হয়ে রেডি হতে বলে। তামিম নিজেও রেডি হয়ে যায়। তামিম শুভার হাত ধরে নিচে নেমে সোজা গাড়িতে উঠে বসে। সেইখান থেকে 1 নম্বর গেটে চলে যায়। গেটে আগে থেকে মিডিয়ার লোকেরা ছিল। তামিম, পায়ের হিল খুলে ফেলি। আনকমফোর্টেবল লাগছে সকাল? জি। তামিম হাঁটু কেড়ে বসে শুভার হিল খুলতে থাকে আর তাকে নিজের লোফার পরিয়ে দেয়। তামিম শুভার পার্স আর হিল এক হাতে ক্যারি করে আরেক হাতে শুভার হাত ধরে খালি পায়ে সামনে যেতে থাকে। কিছু অপেক্ষা করে নতুন জুতো পরতে পারত তামিম, কিন্তু শুভার জন্য সে কাউকে বিরক্ত করে না। কিছুক্ষণেরই তো ব্যাপার। তামিমের এই দিকটা প্রায় উপস্থিত সকলে কভার করে, বিশেষ করে তামিমের হাতে শুভার পার্স আর হিল জুতো। নিজে খালি পায়ে হাঁটা সব কিছু ফোকাস করে দূর থেকে। শুভা খুশি মনে হাঁটতে থাকে। বাইরে তাদের গাড়িগুলো রাখা।
বডিগার্ডদের জন্য মিডিয়ার লোকরা চেয়েও তাদের ধারে কাছেও যেতে পারল না। তামিম শুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা শুভা তামিমের কাঁধে মাথা দিয়ে রাখে। তামিমের পঞ্চপাণ্ডব অন্য গাড়িগুলো দিয়ে তাদের পিছু পিছু আসতে থাকে। রাত ঠিক 10টা নাগাদ গাড়ি এসে থামে সরকার বাড়িতে। সরকার বাড়িতে গাড়ি থামতেই শুভা একটু অন্যমনস্ক হয়ে পড়ে। সে যে আয়েশা সরকারকে ঠকিয়েছে তার মুখ বরাবর দাঁড়ানোর মতো সাহস পায় না শুভা। তামিম শুভার হাত ধরে তাকে ভরসা দেয়। তামিমের ভরসাতেই শুভা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে তামিম লক্ষ্য করে শুভার গলায় তার দেওয়া লাভ বাইটগুলো স্পষ্ট। তামিম তাড়াতাড়ি করলো শুভার গলা ঢাকতে থাকে। কি করছেন তামিম? তোমার গলায় দাগ দেখলে আমার আব্বা আমাকে ভুল বুঝবে, ভাববে আমি খারাপ হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। তামিমের কথা শুনে শুভা চোখ বড় বড় করে তাকায় তার দিকে। আপনাকে দেখে শয়তানও কনফিউজড হয়ে যাবে। আপনি থাকতে তাদের কেন বানানো হলো? শয়তান সিমরি। খুবই প্যারা। শুভা তামিম মারামারির জন্য প্রস্তুতি নিয়েছিল, ঠিক তখনই আয়েশা সরকার আর তানভীর সরকার বাইরে চলে আসে। আয়েশা সরকারকে দেখে শুভার চোখে পানি চলে আসে। লজ্জায় মাথা নিচু করে ফেলে। কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। আয়েশা সরকার এসে সোজা শুভাকে জড়িয়ে ধরে। ছিমরি, একা একা ঘুরতে গেলি, আমাকে সাথে নিতি? এই বুড়োর সেবা করতে করতে আমি তো প্রায় শেষ। শুভাও আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। আয়েশা সরকারের কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠে, কিন্তু তানভীর সরকার মুখ ভারী করে ফেলে। বুড়ো কাকে বললেন গিন্নি? বাড়িতে অনেক আয়না আছে কর্তা, যে কোনো একটায় যে নিজের থোবড়া দেখে আসুন। সকলের সামনে আয়েশা সরকার তানভীর সরকারের ইজ্জতের ফালুদা করে দেয়। অবশ্য এটা নতুন কিছু নয়। সেই যুবক বয়স থেকে তানভীর সরকার বরাবরই আয়েশা সরকারের কাছে অপমানিত হয়ে আসছে। পুরান ঢাকার মেয়ে হওয়ার ফলে আয়েশা সরকারের কলিজা যেন একটু বেশি বড়। কাউকে পরোয়া করা যেন তার ডিকশনারিতেই নেই। তানভীর সরকারও তার সামনে কিছু বলতে পারে না। আমি প্রধানমন্ত্রী গিন্নি। এখন কি নাচবো? সাইডে দাঁড়ান। আয়েশা সরকার শোভাকে নিয়ে ভিতরে যেতে থাকে, আর তামিম এবং তানভীর সরকার বাইরেই দাঁড়িয়ে থাকে, যেন তাদের কোনো পাত্তাই নেই এই বাড়িতে। সদর দরজায় যে আয়েশা সরকার আবারও পিছু ফিরে তাকায়। ভিতরে আসার জন্য কি ইনভিটেশন পাঠাতে হবে কর্তা? আয়েশা সরকারের কড়া চোখের চাহনি দেখে তানভীর সরকার কোনো কথা না বলে ছেলের হাত ধরে ভেতরে আসতে থাকে। আব্বাজান, ধন্যবাদ। তানভীর সরকার তামিমের কাঁধে হাত দেয়। শুভা আমারও মেয়ে, মেয়ের জন্য এটুকু করাই যায়। মুহূর্তের মধ্যে তামিম যেন স্বস্তি খুঁজে পেল। তার আব্বা তার সাথে আছে, আর কি চাই। তামিম হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তামিমকে দাঁড়াতে দেখে তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে। তামিম কিছু না বলে তানভীর সরকারকে জড়িয়ে ধরে। তানভীর সরকারও ছেলের মনের অনুভূতি বুঝতে পারে। ছেলে মেয়ে বড় হলেই তার সব থেকে বড় বন্ধু হয় তার মা বাবা। তানভীর সরকার ও তামিমের সব থেকে বড় বন্ধু বলা চলে। তানভীর সরকার বুঝতে পারেনি যে এর প্রিয়তমা স্ত্রীর করুণ দৃশ্য দেখা কোনো স্বামী সহ্য করতে পারে না। আর সে যদি হয় তামিমের মতো বউ পাগল মানুষ, তাহলে তো আরই নয়। তামিম এতক্ষণ একদম সিংহের মতো থাকলেও তার আব্বার সামনে আর নিজেকে ধরে রাখতে পারে না। তানভীর সরকার চোখ বন্ধ করে ফেলে। দীর্ঘ 11 বছর পর আজকে আবারও তার কাঁধ ভিজে যাচ্ছে তামিমের চোখের পানিতে। সেই 11 বছর আগে শেষবার যখন তামিম কেঁদেছিল, তখন তানভীর সরকার ছিল অচল। শুধু অনুভব করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কিন্তু আজকে তানভীর সরকার সচল, সে সুস্থ। আজকে আর তামিম একা নয়, তার আব্বাজান আছে তার সাথে। দীর্ঘ 11টি বছর পর তানভীর সরকার তার ছেলেকে কাঁদতে দেখল। বুকে যেমন হাহাকার ছিল, ঠিক তেমনই স্বস্তিও বয়ে চলেছিল। শুভা চলে যাওয়ার পরেও তামিম কেঁদেছিল, কিন্তু সেটা তানভীর সরকারের আড়ালে। আজকে তামিম আবারও কাঁদল, কিন্তু আজ আর আড়ালে নয়। তানভীর সরকার মন শক্ত করে ফেলে। তামিমকে সে আর কাঁদতে দিবে না, এক চুল পরিমাণেরও নয়। বাবাজান, আপনি আমার সিংহ। এমন নেতিয়ে পড়া স্বভাব আপনার সাথে যায় না। তামিম তার আব্বাজানকে ছেড়ে নিচের চোখের পানি মুছে ফেলে। তানভীর সরকার তামিমের কপালে চুমু দেয় আর কাঁধে হাত রেখে তাকে বোঝায় সে সব সময় তার সাথে আছে। 11 বছর আগে আমি ছিলাম না আপনার সাথে, সেটার আক্ষেপ আমার সারা জীবন থাকবে। কিন্তু এখন আমি আছি, আপনার আব্বাজান আছে আপনার সাথে। তামিম তার আব্বাজানের হাত ধরে খুব শক্ত করে। আব্বাজান, আমি আজকে আপনার ছেলে নয়, শুভার স্বামী হিসেবে বলতেছি, কাউকেই ছাড়বো না। তানভীর সরকার তামিমের হাতে চুমু দেয়
আর তার হাত ধরে ভেতরে যেতে থাকে, কিন্তু তার মন আবারও অশান্ত হয়ে যায়। তামিম যে আবারও তার চিরচেনা ভয়ঙ্কর রূপে ফিরবে এটা সে আগেই আন্দাজ করে ফেলেছিল। যখন তামিম আসার আগেই শোভার হেলথ কন্ডিশন তানভীর সরকারকে জানিয়েছিল। শোভার হুটহাট করে রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে মারা, পথ ভুলে যাওয়া, কোনো কিছু ঠিকমতো মনে রাখতে না পারা এসবই তার রোগের লক্ষণ। এখন তেমন একটা সমস্যা না হলেও ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ার পরপরই শোভার অবস্থা আরও খারাপ হবে বলে ডাক্তার আগে থেকেই তামিমকে জানিয়ে রাখে। শরীরের কোষগুলোর অবস্বভাব কেটে গেলেই শোভা বুঝতে পারবে তার ভেতরে কীরকম যন্ত্রণা হচ্ছে। শরীরে অসহ্য ব্যথা হবে, একটু আগে কি বলেছে সেটাও ভোলার সম্ভাবনা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি দিন স্থায়ী হবে না। ঠিকমতো ট্রিটমেন্ট আর মেডিসিন চললেই 2 থেকে 2.5 মাসের মতো সময় লাগবে শোভার পুরোপুরি সুস্থ হতে। তামিম পুরো বিষয়টি তার আব্বাকে জানালে উনি তাদের বাংলাদেশে আসার জন্য তাড়া লাগায়। তাই তামিম সোজা হসপিটাল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে শোভাকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। তারা 15 থেকে 20 মিনিট পর তামিম আর তানভীর সরকার ভেতরে এসে দেখে আয়েশা বেগম চুপচাপ বসে আছে। তার চোখ দুটো মোটামুটি লাল। শোভা নেই পাশে। তামিম মনে মনে ধারণা করে শোভা আবার কিছু করলো কিনা। তামিমকে দাঁড়িয়ে যেতে দেখে তানভীর সরকার তার কাঁধে হাত রাখে, চোখ দিয়ে আশ্বস্ত করে ভয়ের কিছু নেই। তামিম আয়েশা সরকারের কাছে যেতেই আয়েশা সরকারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম হাঁটু গেড়ে তার মায়ের সামনে বসে। আম্মা জান, আয়েশা সরকার তামিমের হাত দুটি শক্ত করে ধরে ফেলে। আমার মেয়েটার এমন অবস্থা কিভাবে হলো বাপ? আর গালে এত দাগ কিসের? তামিম চোখ বন্ধ করে ফেলে। বলার মতো কোনো ভাষা নেই তার কাছে। আর গালের দাগগুলো তো তারই দেওয়া, এত সহজে তো যাওয়ার নয়। আম্মা, দাগগুলো আমার দেওয়া। তামিম আয়েশা সরকারের কোলে মাথা রেখে বসে পড়ে। এত বড় দামড়া ছেলে যদি কাঁদিস আমার মান থাকবে? আয়েশা সরকারের পোলা কাঁদে না, কাঁদায়। আমি তো ওর দিক বুঝি নাই আম্মা। ও যদি সুস্থ হয়ে আমাকে ছেড়ে চলে যায়, কখনো যদি মনে হয় ওর এই অবস্থার জন্য আমিও দায়ী। তখন আমি ভার্সিটিতে পড়তাম, তোর বাপ 13টা থাপ্পড় দিছিল আমাকে। আয়েশা সরকারের কথা শুনে তামিম মাথা উঁচু করে তাকায় তার দিকে। জাউরামিতে পিএইচডি করা ছিল তোর বাপ, অবশ্য আমার হাতেও 17টা খাইছে। কই, আমি তো তারে ছাইরা যাই নাই, সেও আমারে ছাড়ে নাই। আর শোভাও তোরে ছাড়তো না, ভালোবাসে খুব। তামিম নিজের মাথা নিচু করে ফেলে। মায়ের মুখে নিজের আর তার বউয়ের ভালোবাসার কথা শুনতেও কেমন যেন লাগে তার। বিষয়টি আয়েশা সরকারও বুঝতে পেরে হেসে ওঠে। তুই আয়েশা সরকারের পোলা, বাঘিনীর পেট থেকে জন্ম তোর, এইভাবে কাঁদলে হবে না বাপ। লোকে বলে ছেলেরা তার বাবার মতো হয়, কিন্তু তুই 60%ও আমার মতো আর 20% তোর বাপের মতো হইছস। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার তার পাশে বসে। বাকি 20% কার মতো হয়েছে গিন্নি? বলতে পারি না কর্তা, খোঁজ নিতে হবে। গিন্নি, তানভীর সরকার মুখ ভারী করে তাকায় আয়েশা সরকারের দিকে। আয়েশা সরকারও বেশ মজা নেয় এই বিষয়টি। তামিমের মনও একটু হালকা হয়। লোকে ঠিকই বলে মা বাবা যখন সন্তানের পাশে থাকে তখন আর কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। শোভা রুমে আছে, যা আমি খাবার পাঠাচ্ছি। জি আম্মা। তামিম ওপরে উঠে যায় আর তার পঞ্চপাণ্ডব যে যার রুমে। নিচে শুধু তানভীর সরকার আর আয়েশা সরকার ছিল। আয়েশা সরকার উঠে কিচেনে যেতে থাকে, ঠিক তখনই হাতে টান পড়ে। আয়েশা, জি কর্তা। আপনি এখনো বাঘিনীই আছেন। চিতাবাঘের বউ বাঘিনী, বিষয়টা কেমন অদ্ভুত না কর্তা? তানভীর সরকার মুচকি হেসে ওঠে। আয়েশা সরকার কিচেনে যেতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়েশা সরকারের যাওয়ার দিকে। আমি তানভীর সরকার। এককালে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা আমার পায়ে থাকতো। মাফিয়াদের গডফাদার ছিলাম আমি। এখন বউয়ের জন্য ভেজা বিড়াল হয়ে গেছি। তামিম তো সেখানে আমারও অংশ, সেও ঠিক ঠান্ডা হয়ে যাবে। কথাটি বলেই তানভীর সরকার তার ফ্রেমওয়ালা মোটা চশমাটি খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। তামিম রুমে এসে দেখে শোভা কোথাও নেই, হয়তো ওয়াশরুমে। তামিম ডোর লক করে ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে শোভা নেই। তামিম বাইরে এসে সোজা বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে তার প্রাণে প্রাণ ফিরে আসে। শোভা চুপচাপ ফ্লোরে অন্ধকার বারান্দায় নাইট স্যুট পরে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তামিম যে সোজা শোভার পেছনে তার কোমর ধরে তাকে কোলে বসিয়ে দেয়। তামিম, হুম। সকাল থেকে কোথায় ছিলেন?
পাত্তাই দিলেন না আজকে? তামিম শুভার কথা শুনে বুঝতে পারে ইঞ্জেকশনের প্রভাব কেটে যাচ্ছে। শুভা তামিমের সাথে আছে 3 দিন যাবৎ, আর এই 3 দিনে কোনো ইঞ্জেকশন পুশ করা হয়নি তার শরীরে। এখন ধীরে ধীরে শরীরের কোষগুলো সচল হয়ে উঠবে। তামিম চুপচাপ বসে থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। শুভা যে রাত 1.5 ঘন্টা আগে বাংলাদেশে এসেছে সেটাও তার মনে নেই। সবটাই গতকালকের ঘটনা তার কাছে। তামিমকে চুপ থাকতে দেখে শুভা আবার বলে ওঠে, বিয়ের আগে কত পিছু পিছু ঘুরতেন, এখন তো পাত্তাই দেন না। মুরগি ধরার আগে শিয়াল ওসব করেই। শোভা তামিমের শরীরে সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে। শিয়াল যদি এত হট হয়, মুরগি হতে সমস্যা কোথায়? শালার জিন্দেগি, তোর সাথে কথাই পারা যাবে না। আপনার থেকে ট্রেনিং প্রাপ্ত। তামিম কিছু না বলে শোভাকে উত্তপ্ত করা শুরু করে। তামিম প্লিজ না। তুমি শুরু করছো বেবি। শয়তান সরকার। শয়তান সিমরি, রুমে চলো। না। তামিম শুভাকে কোলে নিয়ে রুমে চলে যায়। শুভা হাত পা ছোটাছুটি করলেও তামিম শোনে না তার কথা। তামিম কথা কম কাজ বেশি। মানে? 19-20। তামিম না। হ্যাঁ। তা শুভাকে আর কিছু বলতে না দিয়ে তামিম মত্ত হতে থাকে শুভার মাঝে। প্রায় সারা রাত ধরে চলতে থাকে তামিমের অত্যাচার। শুভা বাধা দিয়েও তামিমকে আটকাতে পারে না। সারা রাত শুভাকে বিরক্ত করার পরে একটু দেরি করে ঘুম ভাঙে তামিম আর শুভার। শুভা তামিমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। তামিমের ঘুম ভাঙে অনেকক্ষণ আগেই, কিন্তু ঘুমন্ত শুভাকে দেখে আর ডাকে না তামিম। সারা রাত তামিম শুভাকে এতটাই জ্বালাতন করে যে শেষ রাতে শুভা বাধ্য হয়ে কাভারে লুকিয়ে পড়ে। শুভা, মাই লাভ, মাই পরি, এভাবে দুষ্টুমি করো না প্লিজ, বাইরে আসো। ড্যাডি নিডস ইউ। নো। প্লিজ মাই বেবি গার্ল। আসবো না আমি। আপনি কলিকাতা হার্বাল খেয়েছেন। আমি 3 অবধি গুনবো। শুনতে থাকুন। আসবো না আমি। 1, 2, 3। তামিম 3 বলার আগে শুভা কাভারের লক খুলে দেয়, আর তামিম শুভার হাত ধরে এক টান দিয়ে খুব শক্ত করে শুভার কোমর ঝাপটে ধরে। এত পালিয়ে বেড়াও কেন সকাল? ভালোবাসতে ইচ্ছে করে তো। আপনি ভালোবাসেন কম, কষ্ট দেন বেশি। তামিম সরকার ভালোবাসবে আর তুমি কষ্ট পাবে না, এটা তো পসিবল না বেবি। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম কাভারের সাথে চেপে ধরে শুভাকে। শুভার নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। এমনিতেই তামিম শুভার 12টা বাজিয়ে রেখেছে, তাও যেন মন ভরছে না তার। রাত প্রায় শেষের দিকে, তাও তামিম সেই একই মুডে আছে। কেন যে টিস করতে গিয়েছিলাম। সেটা আগে ভাবা উচিত ছিল জান। আপনি সিরিয়াস করেছেন আর আমার মুড চলে এসেছে। নাও হ্যান্ডেল মি বেবি। আই কান্ট তামিম, প্লিজ ছেড়ে দিন এবার। পসিবল না। তাম শুভার মুখের কথা আর বাইরে আসলো না। তার আগেই তামিম আবারও মুড়ে চলে আসলো, দখল করে নিল শুভার অশ্বযুগল। এক হাতে শক্ত করে শুভার হাত দুটো ধরে রেখেছে, আর এক হাতে শুভার কোমর। বেশ অনেকক্ষণ পর তামিম শুভার অশ্বযুগল ছিঁড়ে একটু একটু করে পুরো গলায় চুমু দিতে থাকে। চোখ বন্ধ করে ফেলে শুভা। তামিমকে আটকানো তার দ্বারা সম্ভব নয়। শুভা চুপচাপ সহ্য করতে থাকে তামিমের পাগলামো। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। শুভার নিঃশ্বাসে তামিম আরও মত্ত হতে থাকে শুভার মাঝে। রাতের শেষে তামিম শান্ত হয়, চুপচাপ শুভাকে ধরে শুয়ে থাকে। দুজনের মুখে কোনো কথা নেই। শুভা তো রাগে ফুলতে থাকে। তামিম শুভার এই রাগান্বিত মুখমণ্ডল দেখে ইচ্ছে করে শুভাকে টিচ করতে থাকে। যাই বলো কুদরতি পানির কামাল আছে। তোমার গাল কেমন লাল হয়ে গেছে, তাও আটা ময়দা ছাড়া। শুভার আগে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ও জান, হুম। তুমি জানো তামিম সরকারের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ ভাই, সেই জন্যই বউ হসপিটালে যায়। দিন দিন তুমি আমার মতো ঘাড়তারা হয়ে যাচ্ছ না? সঙ্গদোষে লৌহ ভাসে। হ্যাঁ, আপনার দোষে আমি ভাসতাছি। তামিম শুভার কোমর ধরে তাকে নিচের ওপরে নিয়ে নেয়। কি করছেন তামিম? তোমাকে আর একটু দোষে ভাসাচ্ছি। কুত্তা, বিলাই, বান্দর। আই অ্যাম ইয়োর পার্সোনাল ডগ বেবি। ছি তামিম, আই লাভ ইউ পরি। আই হেট ইউ। তামিম খুব শক্ত করে শোভার কোমর ধরে রাখে, তাকে নড়াচড়া করার মতো স্পেস দেয় না। শোভা প্রথমে অনেক নড়াচড়া করে, তারপর শান্ত হয়ে তামিমের বুকেই শুয়ে পড়ে। তামিমও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সকালবেলা
তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে, তারপর শুভার কপালে চুমু দেয়। একটা মানুষ তার বউকে কতটা কুনজরে দেখতে পারে এটা নিজেকে না দেখলে বুঝতামই না। তাই বলে মুখে পিম্পল কেন বের হচ্ছে? শুভা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তামিমের দিকে। মানুষ ঠিকই বলে, বন্দুকের গুলি আর স্বামীর বলি নারী জাতি কখনোই মিস করে না, ঘুমিয়ে ঘুমিয়ে হলেও শোনে। স্বামী এত শয়তান হলে করণীয় কি? আমি শয়তান? না, তার না। সুভার বাচ্চা। তামিম শুভাকে সুরসুরি দিতে থাকে, আর শুভা তামিমকে থামানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ইতিহাস সাক্ষী থাকবে তামিম সরকার। কিসের? বউ অসুস্থ থাকার পরেও 19-20 করতে ভোলেনি তামিম সরকার। তামিম চোখ বন্ধ করে ওপরে তাকায়। হে খোদা, কি জিনিস পাঠাইছো জীবনে! কথায় কথায় স্বামীকে অপমান করে, টিভি সিরিয়ালের নায়িকাদের মতো। জীবন মানে জি বাংলা, শালার। জিন্দেগি। শোভা খুব জোরে জোরে হাসতে থাকে তামিমকে রাখিয়ে। বুঝছি, রাতের ডোজ কম হয়ে গেছে। শোভা একদম চুপসে যায়, আর কোনো কথা বলে না। তামিম যদি আবার মোড়ে চলে আসে তাহলে মুশকিল, আজকে আর ঘর থেকে বের হওয়া যাবে না তার। তামিম শোভার চুপসে যাওয়া দেখে বুঝে যায় ঔষধ কাজে দিয়েছে, অবশেষে তার বউকে চুপ করাতে পেরেছে। তামিম উঠে শোভাকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। বাথটাবে শোভা তামিমের কোলে চুপচাপ বসে থাকে। তামিম, জি পড়ি। একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন? তোমার ক্ষেত্রে আমার রাগ আসে না পড়ি। সেদিন রাতে কি আমি ডার্ক রোমান্সের জন্য হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম? হুম। তাহলে আজ কেন হলাম না? হলে খুশি হবা? না, এমনি বলছিলাম। তুমি চাইলে আমি এখনই তোমাকে হসপিটালে পাঠাতে পারি। তামিম সরুন, আমার গোসল হয়ে গেছে। আমার হয়নি। আজ না হয় ব্রেনে হালকা সমস্যা হয়েছে, কাল যে পুরোপুরি পাগল হয়ে যাবে না তার গ্যারেন্টি কি ভাইজান? আর তামিমের বয়স কত? 28 বছর মাত্র। একটা চাল চুলোহীন, অভিভাবকবিহীন পাগল। পুরো কথাটি শেষ করার আগেই পরপর দুটি গুলি চলার ফলে উপরের বিশাল ঝাড়বাতিটি ফ্লোরে আছড়ে পড়ে। উপস্থিত সকলের মাঝে ভয় বাসা বাঁধে। সকলে বুঝে যায় এখন কে আসতে চলেছে ভেতরে। তন্নি বেগম শুকনো ঢোক গেলে সদর দরজা দিয়ে হাতে লাইসেন্সধারী পিস্তল নিয়ে চোখে চশমা দিয়ে ভেতরে আসতে থাকে তামিম, সাথে তার পঞ্চ পাণ্ডব। তামিমের হার্ট আর গতি বলে দিচ্ছে আজকে আবারও অর্শীনগরে রক্তের বন্যা বইবে। তন্নি বেগম কল্পনাও করতে পারেনি এখন তামিম আসবে। তামিম এসে সোজা তন্নি বেগমের সামনে দাঁড়ায়। আমি তামিম সরকার আইন মানি না, আইন তৈরি করি। আর আমার আইন এটাই বলে, যেই আঙ্গুল আমার বইয়ের দিকে উঠেছে সেই আঙ্গুল কেটে কুত্তা দিয়ে খাওয়াতে হবে। তামিমের কথা শুনে তন্নি বেগম মোটামুটি ভয় পেয়ে যায়, কারণ তন্নি বেগম খুব ভালো মতোই জানেন তামিম কখনো বয়স বা আত্মীয়তার খাতিরে কাউকে ছেড়ে দেয় না। আর শোভার ব্যাপারে হলে তো আরও আগে না, কিন্তু তামিম তো কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলে না। আর যাই করুক নিজের ফুপিকে তো আর মেরে ফেলবে না। পরক্ষণেই তন্নি বেগম তানভীর সরকারের দিকে তাকায়। না, কোনো ভয় নেই। তামিম আর যাই করুক তার ভাইয়ের সামনে তো আর কিছু করার সাহস পাবে না। আর এই সুযোগে যদি একবার বাপ ছেলের মধ্যে আগুন লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখেছেন ভাইজান, শেষমেশ একটা মেয়ের জন্য। সে শুধু একটা মেয়ে না, আমার আমানত। আমি ওর অভিভাবক। খুব জোরে গর্জে ওঠে তামিম। এতদিন পর আবারও সেই চিরচেনা তামিমের দেখা মিলল। তামিম রাগান্বিত হয়ে নিচের কক্ষে যাওয়ার জন্য সামনে পা বাড়ায়। সিঁড়ির কাছে যেতেই আবারও তন্নি বেগমের কথা তার কানে ভেসে আসে। শেষমেশ একটা পাগলের সাথে সংসার করবি তুই তামিম? শোভাকে পাগল বলার আগে তামিমের কপালের রগগুলো দাঁড়িয়ে যায়। সিঁড়ির পাশে রাখা বড় ফুলদানিটি হলরুমের বিশাল টি টেবিলে ছুঁড়ে মারে। তন্নি বেগম ভয়ে ভাইয়ের একদম পেছনে চলে যায়। খুব জোরে হুঙ্কার দিয়ে ওঠে তামিম। চুপ, একদম চুপ। আমার বউ পাগল হোক, লুলা হোক, ল্যাংড়া হোক, প্রতিবন্ধী হোক, আমি ওকে নিয়েই সংসার করব। এখন কি জান দিবি ওর জন্য তুই তামিম? তামিম তন্নি বেগমের একদম সামনে এসে দাঁড়ায়। বউয়ের জন্য জান দিতেও পারি, বউয়ের জন্য জান নিতেও পারি। তামিমের কথায় এবার পুরোপুরি চুপ হয় তন্নি বেগম। তামিম চোখ মুখ শক্ত করে আবার ওপরে যেতে থাকে। যাওয়ার সময় আবারও পেছনে ফিরে তাকায়। আপনাকে কবে মারতে হবে বইলেন ফুপি? আমি সুন্দর মতো আপনাকে বড় বাড়ি টিকিট ধরাইয়া দেব।
তামিমের ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার মতো সাহস হয়ে ওঠে না তন্নি বেগমের। তামিম মাঝসিঁড়িতে যেতেই আবারও ডাক পড়ে তার। তামিম। তানভীর সরকারের ডাক শুনে তামিম পেছনে ফিরে তাকায়। মুখে হাসি ফুটে ওঠে তন্নি বেগমের। না, সে এবার আর হেরে যায়নি। এখনই বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগলো বোধহয়। জি আব্বাজান। সুবামা আপনার মায়ের রুমে আছে, সেখানে যান আপনি। তামিম মাথা নেড়ে ওপরে উঠতে থাকে, কিন্তু এক অদ্ভুত রকমের শান্তি বয়ে চলে তার মনে। পৃথিবী এই দিক থেকে ওই দিক গেলেও তামিমের আব্বাজান তার সাথে আছে, এটাই হলো সব থেকে বড় বিষয়। তামিম উপরে উঠে আবারও পেছনে ফিরে তাকায়। আব্বাজান। তানভীর সরকার উপরে একটা হাসি দিয়ে ওপরে তাকায়। ছেলের কথা শুনে তানভীর সরকারের হাসি আরও বেড়ে যায়। তামিম একটা উড়ন্ত চুমু তার আব্বাজানকে দিয়ে শোভার উদ্দেশ্যে যেতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। আজকে তানভীর সরকার খুব খুশি, কারণ তার ছেলে একজন প্রকৃত স্বামী হতে পেরেছে, যেমনটা সে নিজে ছিল তার যুবক বয়সে। তানভীর সরকারের দাপটে আয়েশা সরকারকে যেমন কেউ কিছু বলতে পারতো না, ঠিক তেমন এখন তামিমের জন্য শোভাকে কেউ কিছু বলতে পারে না। গর্বে তানভীর সরকারের বুক ভরে যায়। একটু আগের কথা, তামিম দুপুর অবধি বাসায় থাকে শোভার সাথে। তাকে খুব নজরে রাখে তামিম, কারণ ডাক্তার বলেছিল ইনফেকশনের প্রভাব কেটে যাওয়ার পর থেকেই শোভার শরীরের অবভাব কেটে যাবে। অসহ্য ব্যথা হবে সারা শরীরে। কোষ সজাগ হওয়ার সাথে সাথে মস্তিষ্কে চলবে অসহ্য ব্যথা আর ভুলে যাওয়ার প্রভাব। তামিম ঠিক করে সে নিজ থেকে ডাক্তারের কাছে যাবে, শোভাকেও সাথে নিবে না। যতদিন লুকাতে পারে সে শোভার থেকে ততদিন লুকিয়ে রাখবে। পরে শোভা জানলেও মোটামুটি সুস্থ হয়ে যাবে। তামিম সারা সকাল শোভার সাথে থেকে দুপুরের দিকে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। সেখান থেকে সোজা পার্টি অফিসে। তামিম শোভাকে সারা দুপুর ঘুমিয়ে থাকতে বলে যায়। যতক্ষণ শোভা ঘুমিয়ে থাকবে ততক্ষণ তামিমের কাজ শেষ হয়ে যাবে আর সেও তাড়াতাড়ি চলে আসতে পারবে। কিন্তু বিপত্তি বাধে তামিমের ফুপিকে নিয়ে। এমনিতেই শোভার সাথে তামিমের বিয়ের ফলে তার এতদিনের স্বপ্ন শেষ। তার উপরে তামিম শোভাকে চোখে হারায়। সে এত কিছু করেও নিজের মেয়ের সাথে তামিমের বিয়ে দিতে পারল না। তামিম নামকরা একজন নিউরোলজি প্রফেসরের সাথে কথা বলতে চায়। শোভার সমস্ত দিক নিয়ে সে খুব সূক্ষ্মভাবে পদক্ষেপ ফেলতে চায়। তামিম চাইলে ডাক্তারকে তুলে এনে সব কিছু করতে পারত, কিন্তু তামিম আর পাঁচটা সাধারণ স্বামীর মতোই তার বউয়ের জন্য পরিশ্রম করতে চায়। তামিম অনুভব করতে চায় অন্যান্য স্বামীরা কিভাবে তাদের বউয়ের অসুস্থতার সময় পরিশ্রম করে। সব কিছুই যখন ঠিক চলছিল তখনই হুট করে শোভার কাল হয়ে দুজন বাড়িতে আসে। তানভীর সরকারের বোনের মেয়ে আর পানিমন্ত্রের মেয়ে। সরকার বাড়ি। তোমরা এই ভর দুপুরবেলা? আসলে মামি এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ঘুরে আসি। তা ভালো করেছিস, বস, তুমিও বসো। জি আন্টি। আয়েশা বেগম সন্ধ্যার মনিকাকে বসতে বলে সার্ভেন্টদের কিচেনে যেতে বলে, আর নিজেও তানভীর সরকারের কাছে চলে যায় তার কাগজগুলো দিতে। আয়েশা বেগম ওপরে যাওয়ার 10 থেকে 12 মিনিট পর শোভা নিচে নেমে আসতে থাকে। সারাক্ষণ রুমে থাকা যায় নাকি? শোভা নিচে নামতেই তারা দুজন একজন আরেকজনকে চোখাচোখি করে। ভাবি, সন্ধ্যার ডাকে শোভা হলরুমের দিকে তাকায়। সেদিনের এত কিছুর পর যে সন্ধ্যা শোভাকে এত সুন্দর করে ডাকবে সে কল্পনাও করেনি। শোভা 7-5 না ভেবে খুশি মনে চলে যায় হলরুমে। শোভা যেতেই সন্ধ্যা তাকে জড়িয়ে ধরে। কিছুটা বিব্রত হয় শোভা। সন্ধ্যা তাকে হঠাৎ করে জড়িয়ে ধরবে এটা সে কল্পনাও করেনি, কিন্তু শোভা তাকে কোনো সন্দেহ করে না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। শোভাও খুশি মনে তাকে জড়িয়ে ধরে। ভাবি তুমি কিছু মনে করনি তো আমার সেদিনের ব্যবহারের জন্য? শোভা মুখে হালকা হাসি টেনে বলে, না, আমি কিছু মনে করিনি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না। না না, এমনটা নয়। তাহলে এই চকলেটটা নাও। সন্ধ্যা হুট করে শোভার মুখের সামনে চকলেট ধরে। শোভা কিছু বলতে যাবে তার আগেই পুরো চকলেটটি শোভার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। শোভা খানিকটা অবাক হয়, এভাবে হুট করে চকলেট দিয়ে কেউ সরি বলে? তারপরে মনে কিছু সন্দেহ রাখে না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম, তাই সবাইকে নিজের সাথে গড়িয়ে ফেলা ঠিক হবে না। ভাবি, পরিচয় করিয়ে দিই।
ও আমার ফ্রেন্ড মনিকা। মনিকা নিজ থেকে এসে শোভার সাথে হাত মেলায়। শুভাও খুশি মনে তার সাথে হাত মেলায়। কিছুক্ষণ পর শুভা অনুভব করে তার মাথা কেমন যেন করছে, ঠিক বলতে পারছে না সে। পরক্ষণেই মনিকা জেদ ধরে শুভার হাতে চা খাবে। শুভার হাতের রান্নার প্রশংসা সে নাকি অনেক শুনেছে। শুভা মনিকার কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। ধরতে গেলে সে তেমন কিছু তো রান্নাই করেনি, তাহলে তার রান্নার প্রশংসা হলো কিভাবে? হয়তো তামিমি আগ বাড়িয়ে সবাইকে জানিয়েছে। শুভা হালকা হেসে কিচেনে চলে যায়। আমার থেকে তামিমকে কেড়ে নেওয়ার ফল আজকে এই ছোট লোকের মেয়ে বুঝবে। মনিকার কথা শুনে ছন্দা তার দিকে তাকায় আর একটু হাসার চেষ্টা করে। সত্যি তো এটাই যে ছন্দা নিজেও তামিমের বউ হতে চেয়ে হয়নি। এখন মনিকাই তার একমাত্র ভরসা। শুভা কিচেনে যেয়ে সার্ভেন্টদের বলে নাস্তা দিতে আর সে নিচে চা বানাবে। সার্ভেন্টরা প্রথমে নানা করলেও পরে শুভার জোড়াজুড়িতে রাজি হয়েছে, কিন্তু তাদের মনেও ভয় ছিল যদি তামিম জানে তাহলে তাদের আর সেই সুরক্ষা হবে না। শুভা 5 জনকেই বের করে দেয়, নিজের মন মতো কাজ করতে থাকে। ভাবি, তোমরা এখানে এলে যে কিছু দরকার ছিল সার্ভেন্টদের বলতে? আসলে ভাবি, আমরা একটু একান্তে সময় কাটাতে এসেছি। শুভা তাদের কথায় একটু আনইজি ফিল করে। কিচেনে একান্তে সময় কে কাটায়, তারপরেও হালকা হাসি দিয়ে নিজের মনের অবস্থা আড়াল করার চেষ্টা চালিয়ে যায়। ভাবি, চা তো হয়ে এসেছে, দাও আমি হেল্প করি। না না, আমি করছি। সন্ধ্যা রীতিমতো জোরে লাগায় শুভার সাথে, কিন্তু শুভা তার কথায় সায় দেয় না। সে নিজ থেকে কাপে চা ঢেলে মনিকাকে দিতে চায়। এই নিন। তিন ভাবি। মনিকা কাপটি না ধরে ছেড়ে দেয় আর তার ড্রেসে কিছুটা চা পড়ে যায়। শুভা একটু ভয় পেয়ে যায়। হঠাৎ চায়ের কাপটি পড়ে যাওয়াতে সরি আমি। খুব জোরে শুভার গালে চর বসিয়ে দেয় মনিকা। টাল সামলাতে না পেরে গরম চায়ের কেটলির ওপরে হাত পড়ে শুভার। প্রায় অর্ধেক অবধি হাতে চা পড়ে যায় শুভার। ছোট লোকের বাচ্চা, আমার এত দামি ড্রেস নষ্ট করে দিলি। মনিকা ইচ্ছে করে চায়ের পুরো কেটলিটা শুভার গায়ে ফেলে দেয়। পরক্ষণেই ছন্দা মনিকাকে ইশারা করে আর তারা দুজনেই ফ্লোরে পড়ে যায়। সরি ভাবি, আমাদের কিছু বলো না। সরি ভাবি। মনিকা আর ছন্দা দক্ষ অভিনেত্রীদের মতন নাটক শুরু করে দেয়, কারণ আয়েশা সরকার আর তানভীর সরকার কিচেনের দিকে আসছিল। তাদের দিকে তারা দুজনেই ফ্লোরে পড়ে যায়। অপরদিকে শুভা নিজের হাত ধরে কাঁদতে থাকে জোরে জোরে। কি হয়েছে? এসব কি শুভা মা? আয়েশা বেগম তাড়াতাড়ি করে শুভার কাছে চলে যায়। মনিকার ছন্দাকে তেমন একটা পাত্তা দেয় না উনি। আয়েশা বেগম তাড়াতাড়ি করে শুভার হাত পানিতে ধরে। শুভা প্রচুর কাঁদতে থাকে। সার্ভেন্টরা বরফ এনে দেয়। আয়েশা বেগম শুভার হাতে বরফ ধরে, তাও জলা কিছুতেই কমে না। অন্যদিকে মনিকার ছন্দার নাটকও থামে না। তারা পুরো বাড়িতে জানিয়ে দেয় যে শুভার আগের বসে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর নিজের হাতেও গরম চা ইচ্ছে করে ফেলেছে। তাদের ভাষ্যমতে শুভা পুরোপুরি নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আয়েশা বেগম তাদের তেমন একটা পাত্তা না দিয়ে শুভাকে নিয়ে রুমে চলে যায়। আর তারা দুজন নিজেই নিজেদের নাটক চালিয়ে যায় তানভীর সরকারের সামনে। তাদের এই নাটক আরও জমজমাট করতে তালে তাল মেলাতে হাজির হয় তন্নি বেগম। বর্তমান তামিম সোজা তার মায়ের কক্ষের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ায়। যেহেতু তার মায়ের ঘর অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত হবে না তার। তামিম কখনোই তার মা বাবার কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করেনি। 2-3 বার কড়া নাড়তে ভেতর থেকে আয়েশা বেগম তামিমকে আসতে বলে। তামিম এক আকাশ পরিমাণ সংশয় মনে নিয়ে ভেতরে প্রবেশ করে। তামিমের জন্য সবথেকে কষ্টের দিক হলো শুভার চোখে পানি। তামিম একদমই সহ্য করতে পারে না শুভার কাঁদবে কোনো কিছুর জন্য। তামিম ভেতরে ঢুকতেই তার বুকটা ভারী হয়ে আসে। আয়েশা বেগম ইশারা করে চুপ থাকতে বলে তামিমকে। শুভা ঘুমিয়ে মাত্র কিছুক্ষণ হয়েছে, একটু ঘুমোলে হাতের জ্বালাও কমবে। তামিম এসে সোজা ফ্লোরে শুভার মুখ বরাবর বসে। খুব কেঁদেছে হয়তো সে, মুখ কেমন ফোলা ফোলা হয়ে গেছে, চুল দিয়ে হালকা মুখ ঢাকা। তামিম চুলগুলো সরাতেই শুভার গালের থাপ্পড়ের দাগ চোখে পড়ে তার। এই কদিনে তো তার দেওয়া থাপ্পড়ের দাগগুলো কমেছে, আজকে আবার স্পষ্ট দেখা যাচ্ছে। তামিম খুব শান্তভাবে কিছুক্ষণ বসে থাকে, তারপর শুভাকে কোলে তুলে নেয়। বেয়াদবি নিয়েন না আম্মা, আপনার সামনে বউকে কোলে তুলছি। আয়েশা বেগম তামিমকে ইশারা করে বোঝায় সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।
কোনো কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না তার। চোখগুলোও ফুলে গেছে। হয়তো শুভার আর্তনাদ একটু বেশিই ছিল, তাই নিজেকে ধরে রাখতে পারেনি উনি। তামিম শুভাকে নিয়ে নিজেদের কক্ষে চলে যায়। বিছানায় শুইয়ে দেয় শুভাকে আর চুপচাপ তার পাশে বসে থাকে। তামিম শুভার পুরো শরীর খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা শুরু করে। তার অবর্তমানে শুভা কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটাই দেখা শুরু করে তামিম। গালে একটা দাগ স্পষ্ট, তারপর গলায় দেখে না, কোনো চিহ্ন নেই। পরক্ষণেই তামিমের চোখ যায় হাতে। তামিম শুনেছিল শুভার হাত হালকা পুড়েছে, কিন্তু এত বড় হাত যে পুড়ে গেছে এটা সে জানতো না। হাতের অর্ধেক অংশ লাল, খুব লেগেছে হয়তো তার। শুভার হয়তো অনেক কষ্ট হয়েছে। নিজের অজান্তেই তামিমের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর চোয়ালগুলো শক্ত হয়ে আসে। কিছুক্ষণ পর তামিমের ফোনে দুপুরে সিসিটিভি ফুটেজ পাঠানো হয়। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায়। এখানে ভিডিও অন করলেই শুভার কষ্ট দেখে সে নিজেকে ঠিক রাখতে না পারলে শুভার ঘুম আলগা হয়ে আসবে। তামিম ওয়াশরুমে গিয়ে ফুটেজ অন করে দেখতে থাকে। সারা দুপুরের পুরো ঘটনা তার সামনে চলে আসে। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর বেসিনের আয়নাতে খুব জোরে ঘুষি মারে। রাগে ফুলতে থাকে তামিম। মাহির, জি ভাই। আমার রঙ্গমঞ্চ খানা খোলার সময় হয়ে গেছে। তামিম ফোন কেটে দিয়ে চুপচাপ বাইরে এসে সোফার সামনে বসে আর তার হাত ধরে। তোরে সুইয়া কথা দিতেছি বউ, স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর এটা পুরো আরশিনগর দেখবে। হাতে ফুল নিয়ে দলের ছেলেপেলের সাথে সাদা পাঞ্জাবি পরিহিত তামিম সরকার পানিমন্ত্রীর বাড়িতে যায়। পানিমন্ত্রীর মেয়ের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানাতে। যুবতী মেয়ের অকাল মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন উনি। তামিম আসতেই মোটামুটি একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। সচরাচর তামিম সরকারকে কখনো এমন পরিবেশে দেখা যায় না, কিন্তু আজকে গেল। তামিম গিয়ে ফুলের বুকেটি যথাস্থানে রেখে পানিমন্ত্রীকে সমবেদনা জানায়। পানিমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। দোয়া করি আল্লাহ আপনার মেয়েকে জান্নাতবাসী করুক। তামিম পানিমন্ত্রীর সাথে কৌশল বিনিময় করে আবার বের হয়ে আসে, কারণ তাকে এখন আরেকটা ফুলের বুকে নিয়ে নিচের ফুপির বাড়িতে যেতে হবে। সাথে তার পঞ্চপাণ্ডবও আছে। পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো কথা। সবাই যেন কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। গাড়িতে বসেই গাড়ি চালানো শুরু করে পেটমোটা রফিক। তামিম সহ বাকি চারজনও যে যার সিটে। পেছনে তাদের বডিগার্ডরা নিজেদের মতো করে গাড়ি নিয়ে আসতে থাকে। উদ্দেশ্য রবনা ময়দান, তার ফুপির বাড়ি আরশিনগর থেকে কিছুটা দূরে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। কারো মুখে তখনও বুলি ফুটেনি। আমি মনের কথা পড়তে পারি না, কি বলবি সরাসরি বল। তামিম তার পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্য করে কথাটি বলে। তামিমের কথা শুনে একটু সাহস পায় তারা। একজন আরেকজনের দিকে তাকায়। এতক্ষণ ধরে তারা এত কাচুমাচু করছিল যে তাদের দেখলেই যে কেউ বলে দিবে তারা কিছু বলতে চায়, কিন্তু পেটের কথা মুখে আনতে পারছে না। সাকিব শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাই আপনি কাল রাতেই দুই নাগিনরে পরপারে পাঠাইলেন, আজকে আবার ফুল দিয়ে সমবেদনা জানাইতেছেন, কিছুই তো মাথায় ঢোকে না আমার। সাকিবের কথা শুনে তামিম নিজের চশমা খুলে এবং আবারও ফু দিয়ে পড়ে ফেলে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুরে মাটির নিচে পাঠাইয়া উপরে ফুল দিয়া ঢাকো। পঞ্চপাণ্ডব সিটি বাজিয়ে ওঠে খুব জোরে। তারা ঠিক এই জিনিসটার জন্যই অপেক্ষা করছিল। ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিম সরকারের কামব্যাক। পঞ্চপাণ্ডব যে যার মতো সিটি বাজিয়ে ওঠে। তামিম নিজের মসজিদে তা দিতে দিতে বলে, আমার কলিজায় হাত দিছিল, ওগো কলিজা যে কুত্তা দিয়া খাওয়াই নাই এইটাই অনেক। এই জন্য আপনি তামিম সরকার ভাইজারে বুঝার ক্ষমতা সাধারণ মানুষের নাই। সাকিবের সাথে সকলে ঠিক ঠিক বলে ওঠে আর তার কথার সাথে একমত জানায়। তামিম সরকারকে বোঝা আসলে কারো পক্ষে সম্ভব নয়। তার মাথায় কী চলে কেউ বলতে পারবে না। এই জন্য মাস্টার মাইন্ড হিসেবেও বেশ সুনাম আছে তামিম সরকারের। বউয়ের জন্য জান দিতেও পারি, বউয়ের জন্য জান নিতেও পারি। নিচের হাতের ব্রেসলেটটি উপরে উঠাতে উঠাতে কথাটি বলে তামিম। আমার বউয়ের দিকে হাত দেয়া আর মৃত্যুকে ইনভাইট করা দুইটাই সেম। তামিম খুব শক্তভাবে কথাটি বলে ওঠে। তামিমের এই কথার অর্থ পঞ্চপাণ্ডব গতকাল রাতে ঠিকমতোই টের পেয়েছিল। গতকাল রাতে তামিম শুভার কপালে আদুরে পরশ শুয়ে উঠে দাঁড়ায়। ড্রয়ার থেকে 5টি গুলি নিয়ে লোড করে। আজকে এমপি তামিম নয়, বরং স্বামী তামিম সরকার খেপে গেছে। আজকে আর কারো রেহাই নেই। তামিম দরজার কাছে গিয়ে আবারও পেছনে ফিরে তাকায়।
শুভা গভীর ঘুমে আচ্ছন্ন। অবশ্য শুভার ঘুম এমনিতেও এত সহজে ভাঙবে না। তামিম শুভাকে কোলে নিয়ে আসলো, তারপরেও যখন ভাঙেনি তার মানে পরবর্তীতেও ভাঙবে না। তামিম বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি সেটা তো মনিকার ছন্দাই ভালো বলতে পারবে। অবশ্য বলানোর দায়িত্বটা তামিম নিজের কাঁধে নিয়েছে। তামিম কিছু একটা ভেবে আবারও শুভার কাছে চলে আসে আর তার পায়ের নিচে বসে। তামিম শুভার পা দুটো শক্ত করে ধরে নিজের কপাল বরাবর রাখে। তোর চোখের প্রতিটি পানির হিসাব আমি নেব বউ, তুই শুধু আমার হয়ে থাক। তামিম শুভার পায়ের পাতায় চুমু দেয় আর বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে। তামিম চল শক্ত করে নিচে নামতে থাকে, মুখে কোনো কথা নেই। তামিমকে চুপচাপ নিচে নামতে দেখে উপস্থিত সকলে একটু ঘাবড়ে যায়। হয়তো তামিম এখনই এক এক করে সকলের গেম বাজাবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তামিম চুপচাপ বেরিয়ে পড়ে। তানভীর সরকারও ঠিক বুঝতে পারে না তামিমের মনের অনুভূতি। শুভার সাথে এত কিছু হয়ে গেল আর তামিম কাউকে কিচ্ছু বলল না। বিষয়টি কেমন যেন অষ্টম আশ্চর্যের মতো। তামিমকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে তন্নি বেগম বুঝতে পারে তামিমের মন ঠিক নেই, আর পাগল বউ নিয়ে হয়তো সে খুবই হতাশ। দেখেছেন ভাইজান, তামিম কিভাবে চুপচাপ বেরিয়ে গেল? ওর মুখ দেখেছেন? তানভীর সরকার তন্নি বেগমকে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। মনিকা আর ছন্দাও খুব খুশি হয়, তাদের প্ল্যান সাকসেসফুল। তারাও তন্নি বেগমের সাথে তালে তাল মেলাতে থাকে। শুভা ভাবি আমাদের এভাবে মারবে বুঝতে পারিনি মা। ওই মেয়ের তো মাথা খারাপ, আল্লাহই জানে পালিয়ে গিয়ে কত কি করেছে, কতজনের সাথে রাত। পুরো কথাটি শেষ করার আগেই তন্নি বেগমের গাল বরাবর খুব জোরে চর পড়ে। হঠাৎ চর পড়ায় বেশ থমথমে পরিবেশ সৃষ্টি হয় হলরুমে। আয়েশা তুই? হ্যাঁ, আমি আয়েশা সরকার, তোর চাচাতো ভাইয়ের একমাত্র বউ। গালে হাত দিয়ে থতমত খেয়ে যায় তন্নি বেগম। শেষে কিনা আয়েশা বেগম তার গালে হাত দিল। একটা রাস্তার মেয়ে। চুপ! থাপ্পড় খাইয়া নিজের থোবরার নকশার পরিবর্তন না করতে চাইলে বিসমিল্লা বলে বের হয় আমার বাড়ি থেকে। তুই আমাকে বের হতে বললি? কানে কি কম শুনতে পাস? তোরেই বলছি, যা বের হ। ভাইজান দেখেছেন? তোর ভাই কি দেখবো রে? আমি কি ভয় পাই তাকে? ভুলে যাস না, আমি আয়েশা সরকার, তোর ভাইয়ের মতো কুখ্যাত লোককে সোজা করে ছাড়ছি। আর তুই কোন ক্ষেতের মূলা? বেশি তেড়িমিড়ি করবি তো মা মাইয়া দুইটারে ধইরাই চুল কাইটা পুরা আরশিনগরে ঘুরাবো। আয়েশা সরকারের কথা শুনে রাগে ফুলতে থাকে তন্নি বেগম। তিনি খুব ভালো মতোই জানেন আয়েশা সরকার কী জিনিস। তার যুবতী বয়সে সে ছিল এক নাম্বারের তচাল মেয়ে, বয়স বাড়লেও তেজ ঠিক একই আছে। আয়েশা, কর্তা, মহিলা গো বিষয়, আপনি এর মধ্যে না পড়লে খুশি হব। আর যদি পড়েন আমি বাড়ি থেকে এখনই বের হয়ে যাব। এখনো অত বুড়ো পড়েন নাই, আরেকটা বিয়ে করে নিন। আয়েশা সরকারের কাঠ কথা শুনে সকলে বুঝে যায় তার উপর দিয়ে কথার বলার মতো সাহস কারণেই। তানভীর সরকার এসে আয়েশা সরকারের হাত ধরে আর ভালো মতো দেখতে থাকে। তন্নি বেগম ধারণা করে এই বুঝি আয়েশার গাল বরাবর পড়ল। আয়ুব, জি কর্তা। আইসকুপ নিয়ে আয়, আমার আয়েশার হাত লাল হয়ে গেছে। তানভীর সরকার আয়েশা সরকারকে নিয়ে সোফাতে বসে আর হাতে বরফ টলতে থাকে। কি দরকার গিন্নি এত নরম হাতে গরম কাজ করার? কতটা লাল হয়ে গেছে দেখছেন? বুড়ো বয়সেও রস কমলে না আপনার কর্তা। আপনাকে দেখলে ফুল জোশে থাকে গিন্নি, আল্লাহর এক অপরূপ সৃষ্টি আপনি। তানভীর সরকার আর আয়েশা সরকারের এত মাখো মাখো প্রেম দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তন্নি বেগম। যেমনটা যুবতী বয়সে হতেন তিনি মেয়ের হাত ধরে হনহনিয়ে বেরিয়ে পড়ে। এখানে তার ডাল গলবে না। বাইরে বেরিয়ে মনিকা আর ছন্দা এক গাড়িতে ওঠে আর তন্নি বেগম আরেক গাড়িতে। গন্তব্য তাদের আলাদা। তন্নি বেগম সোজা তার বাড়িতে যায় আর মনিকা এবং ছন্দা ক্লাবে যাওয়ার জন্য বলে ড্রাইভারকে। আরে কোন রাস্তা ড্রাইভার? তবু পরপারে পাঠানোর রাস্তা কালনাগিনীরা। বোমা সাকিবের কথা শুনে মনিকা আর ছন্দার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। সাকিব ভাই আপনি? কোন জন্মের ভাই তোর আমি? শাহ আলী, আমার আম্মার গায়ে হাত। চল ভাই, তোগো লগে প্রাইভেট মিটিং করব। সাকিব খুব জোরে গাড়ি নিয়ে যায় তামিমের রঙ্গমঞ্চের দিকে। মনিকা আর ছন্দা হাত ধরে খুবই আকুতি মিনতি করে,
কিন্তু কোনো লাভ হয় না। সাকিব নিজের মতো করে গাড়ি চালাতেই থাকে। প্রায় 23 মিনিট পর গাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। মনিকা আর ছন্দা গাড়িতেই জড়ো হয়ে বসে থাকে। সাকিব কালামানিককে ফোন দিয়ে আসতে বলে, কারণ মাথা গরম হয়ে গেলে এখনই সাকিব বোম দিয়ে উড়িয়ে দিবে। কিন্তু তামিম তো এত সহজ মৃত্যু তাদের দিবে না। মানিক সেই গাড়ির দরজা খুলে দাঁড়ায়। আহো কাল নাগিনীরা আহো, তোমাগো আব্বা ভিতরে অপেক্ষা করতেছে, তোমাগো চাঁদের দেশে পাঠাইবো। মানিক আর ছন্দা হাত জোর করে মাফ চাইতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তামিম মাফ না করলে আর কারো সাধ্য নেই তাদের মাফ করার। কালামানিক মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় রঙ্গমঞ্চের ভেতরে, আর সাকিব ছন্দার হাত ধরে। আর রঙ্গমঞ্চের ঠিক মাঝ বরাবর বিশাল ড্রাম রাখা, তাতে গরম চা রাখা আছে, দুজন মানুষের সাইজের ড্রাম। আর চাগুলো এতটাই গরম যে হাত দিলেই ঝলসে পড়বে। অবশ্য শুধু যে চা রাখার ড্রাম ভর্তি সেটাও নয়, তাতে অ্যাসিড ও মিক্স করা হয়েছে। পানির গরমে পুরো রুমটি ঝাঁঝালু গরম হয়ে গেছে। পাশেই চেয়ার নিয়ে তামিম বসা। সাকিব আর মানিক তাদের দুজনকে নিয়ে সোজা তামিমের পায়ের নিচে ফেলে দেয়। তামিম উঠে দাঁড়ায়, তার পঞ্চপাণ্ডবও তামিমের পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম ভাই। ছন্দা খুব বিনয়ের সাথে ডাকে তামিমকে। তামিম ভ্রু কুচকে তাকায় ছন্দার দিকে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। ভাইয়ের হাতে বোনের মৃত্যু, বিষয়টা আসলেই কষ্টের। তামিমের কথা শুনে ভয় থরথর করে কাঁপতে থাকে ছন্দা। তো বল, তোদের কল্পনা একটু শুনি। ভাইয়া। জলদি বল। খুব জোরে ধমকে ওঠে তামিম। সুভা ভাবিকে পুরোপুরি পাগল বানানো। আর ওর মুখে কি দিয়েছিলি? সুইসাইডাল অ্যাটাম্পস ড্রাগস। তামিম খুব শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে তাদের দিকে। শুভা যেন নিজেই নিজের জীবন নিয়ে নেয়, সেটার জন্য তাকে এমন পদার্থ চকলেটের সাথে মিশিয়ে খাওয়ালো। তামিমের নীরবতা বলে দিচ্ছে কিছু একটা হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। কথায় আছে না, ঝড় আসার আগে পরিবেশ কেমন ঠান্ডা নীরব হয়েছে, ঠিক তেমনই তামিম নিজের ঘাড়ের রগ বাঁকিয়ে সোজা করে চোখের চশমা পরে ফেলে। মাহির, ভাই। সাহাবাতি দে। মাহির তামিমের হাতে চাপাতি দিয়ে দেয় আর পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম সরকার কখনো মহিলাদের গায়ে হাত তোলে না, কিন্তু কোনো মহিলা যদি আমার ব্যক্তিগত মহিলার গায়ে ওঠে, তারেও ছাড়ে না। তামিম ইশারা করে তার পঞ্চপাণ্ডবকে। তামিমের ইশারা অনুযায়ী পঞ্চপাণ্ডব তাদের দুজনের হাত শক্ত করে ধরে মাটিতে। তামিম চাপাতি নিয়ে মনিকার সামনে দাঁড়ায়। কোন হাত দিয়ে আমার বউয়ের গালে মারছিলি? ভাই ডান হাত ছিল। মাহির মনিকার ডান হাত ধরে ইশারা করে। তামিম মনিকার ডান হাত বরাবর দাঁড়ায়। ভাবতাছি তোর হাতের চামড়া দিয়ে আমার বউয়ের জন্য জুতা বানাবো, বেশ ভালোই চামড়া লাগবে আমার। তামিমের কথা শুনে মনিকার প্রাণ চায় চায় অবস্থা। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার যে এতটা ভয়ঙ্কর সেটা জানা ছিল না। শেষে কিনা নিজের বউয়ের গায়ে হাত তোলার অপরাধে চামড়া কেটে জুতো বানাবে। তা মনিকা কিছু বলতে যাবে তার আগেই তামিম মনিকার হাত বরাবর কোপ বসায়। প্রায় 4 থেকে 5 টুকরো করে মনিকার হাত। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে মনিকা, কিন্তু তাতেও বিন্দুমাত্র মায়া হয় না তামিমের। মনিকার এমন করুণ দৃশ্য দেখে ছন্দা ভয়ে আরও জোরে জোরে কেঁদে ওঠে। তামিম ছন্দার সামনে গিয়ে দাঁড়ায় আর তার হাতের আঙুলগুলো কেটে ফেলে। ছন্দাও ছটফট করতে থাকে। ইতিহাস সাক্ষী আছে, যতবার কোনো স্বামী খেপেছে ততবার কুরুক্ষেত্র হয়ে গেছে। আমার বউয়ের গায়ে হাত, তবে হাত কাটটা আমি কুত্তা দিয়া খাওয়াবো। তামিম খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। মানিক। জি ভাই। সুবা। তামিমের নির্দেশ মতো মানিক ছন্দা আর মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় ড্রামের কাছে। রফিক আর মাহির মানিকের সাথে মিলে তাদের দুজনকে ফুটন্ত গরম চায়ে তাদের ফেলে দেয়। পুরোপুরি ঝলসে যায় তাদের শরীর। তামিম খুব শান্তভাবে তাকিয়ে থাকে সেদিকে, যেন খুব তৃপ্তি পেল সে। আমার বউয়ের হাতে চা ফেলছিল, গরম চায়ে না ডুবিয়ে মারলে স্বামী হিসেবে আমি ব্যর্থ। তামিম চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। সাকিব। এখনই উড়াইতাছি ভাই। মাহির। এখনই সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো রঙ্গমঞ্চখানা থেকে বেরিয়ে যায় আর বাকিরা নিজেদের কাজে লেগে পড়ে। সম্পূর্ণ বিষয়টি এমনভাবে সাজানো হয় যেন দেখে মনে হয় তেলের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুটো গাড়ি একদম শেষ।
সিসিটিভি ফুটেজও ফেক বানানো হয়। তামিম যে মাস্টার মাইন্ড এটা তার কাছে দেখলেই বোঝা যায়। পুরো দেশে যখন পানিমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবরে ছড়াছড়ি, তখন তামিম সরকার সুন্দর মতো তার বউয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। রঙ্গমঞ্চখানা থেকে ফিরেই তামিম সোজা উপরে চলে যায় তার পরীকে দেখতে। তামিম রুমে এসে দেখে খুব এলোমেলোভাবে শুয়ে আছে শোভা। তামিম ডোর লক করে সোজা শোভার কাছে চলে যায়। মাত্র খুন করে আসছি, আর এই স্যামরি আমাকে 19-20-এর সংকেত দিচ্ছে। তামিম নিজের পাঞ্জাবি খুলে সাইডে রেখে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে চলে আসে। ড্রিমলাইটে শোভার মুখ আরও আকর্ষণীয় লাগছিল। তামিম এসেই শোভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। ঘুমের ঘোরেই শোভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তোকে আমি খুব ভালোবাসি সকাল, খুব ভালোবাসি তোকে। তামিম ঘুমন্ত শোভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তার হাত দুটো বিচরণ করতে থাকে শোভার সমস্ত শরীরে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে অবচেতন শোভার উপরে নিজের অধিকারবোধ ফলাতে থাকে। এক পর্যায়ে শোভারও ঘুম আলগা হয়ে আসে। তামিম, আই নিড ইউ সকাল, আই ডেসপারেটলি নিড ইউ। ঘুমন্ত বউকেও রেহাই দিলেন না। আপনাকে রেহাই দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। খুবই আবেগময় ভঙ্গিতে কথাটি বলল তামিম। তার চোখে ছিল আক্রাশ মুগ্ধতা, শোভাকে দেখার মুগ্ধতা। তামিমের কথায় তার তীব্র বাসনা ফুটে উঠেছে। শোভা তামিমের কথার ভাড়ে শুনে তামিমের মনে দুষ্টু চিন্তা সম্পর্কে ধারণা করতে পারে। তামিম না নিজে ঘুমায় আর না শোভাকে ঘুমোতে দেয়। দিনের বেলা তামিম শোভাকে জোর করে ঘুম পাড়ায় আর সারা রাত বিরক্ত করে। শোভার কোনো বাহানায় কাজে দেয় না তামিমকে আটকানোর জন্য। তামিমের 19 থেকে 20 লজিকের কাছে শোভার সমস্ত লজিক হার মানে। সত্যি করে বলুন তো, আপনার চরিত্রে কি কোনো সমস্যা আছে? তা তো একটু আছে ম্যাডাম, না হলে আপনাকে দেখলেই আমি চরিত্রহীন হয়ে যাই কেন? তামিম যখন শোভার খুব কাছে আসতে চায়, শোভা তামিমকে দূরে সরাতে থাকে আর তামিমও জোর করতে থাকে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। শোভার এমন ফিল্মে ডায়লগ শুনে তামিম হাসতে থাকে, সাথে শোভাও। মন লাগতো না। তামিম শক্ত করে শোভার হাত চেপে ধরে এক হাতে আর আরেক হাতে শোভার ওড়না মাটিতে ফেলে দিয়ে মুখে গুজে দেয় শোভার উন্মুক্ত গলায়। পরম আদরে ভাসাতে থাকে শোভাকে। শোভাও তামিমের তালে তাল মেলাতে থাকে। আজকে সেও তামিমের সাথে ফেসে যেতে চায় ভালোবাসার সাগরে। শোভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মুড়ে চলে আসে। এমনিতেই তামিম সারাক্ষণ 19 থেকে 20 করার ধান্দায় থাকে, তার উপরে শোভা তার সাথে তালে তাল মেলাচ্ছে। এই যে মেঘনা চাইতেই চল। তামিম আরও মত্ত হতে থাকে শোভার মাঝে। গভীর রাতে শোভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। তামিম শোভার হাত বারবার দেখছিল আর রাগে ফেটে পড়ছিল। তার বারবার মনে হচ্ছিল কাল নাগিনী দুটোর হাত আরও কয়েক টুকরো করা উচিত ছিল, আর অ্যাসিডের সাথে আরও কিছু বিষাক্ত পদার্থ মেশানো উচিত ছিল। শোভা বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তামিমের এই অদ্ভুত আচরণ। রাগে তামিমের চল যে শক্ত হয়ে আছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তামিম, জি পড়ি। আপনি আমাকে কি দেখে পছন্দ করেছিলেন? শোভার হঠাৎ এমন কথায় তামিমের ধ্যান পুরোপুরি শোভার দিকে চলে আসে। তামিম শোভার হাত ছেড়ে দিয়ে তাকে আরও শক্ত করে ধরে মুখের কাছে নিজের মুখে নিয়ে আসে। তোমাকে দেখার পর আমার বাঁচতে মন চাইছে, তোমার সাথে সারা জীবন থাকার ইচ্ছা জাগছে। আমি কখনোই তোমাকে নিজের প্রেমিকা হিসেবে দেখিনি সকাল। শোভা খুব মনোযোগ সহকারে তামিমের কথা শুনতে থাকে, চোখের পাতাও যেন নড়ছে না তার। আমি প্রথম দিন থেকেই তোমাকে বউয়ের নজরে দেখছি, আমার বউ, তামিম সরকারের বউ। আই লাভ ইউ তামিম। তামিম কোনো উত্তর না দিয়ে শোভার ঠোঁটে কিস করে দেয়। শোভাও হেসে ফেলে। শোভা তামিমের গলা খুব শক্ত করে ধরে। আজকে সারাদিন কোথায় ছিলেন? বাসায়ও যে লেট করে আসলেন। তোমার জন্য স্পেশাল জুতা বানাইতে দিছি বউ। জুতো? হ্যাঁ, স্পেশাল চামড়া দিয়ে, খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না এই চামড়া। আচ্ছা, কিসের চামড়া? কাল নাগিনী। কি? তোমার কোনো আইডিয়া নেই আমি কি কি করতে পারি তোমার জন্য। আচ্ছা, তা শুনি কি কি করতে পারবেন আপনি আমার জন্য। আপনি চাঁদ থেকে আস্তে আস্তে আমি আরেক বেড়ার লগে ভাইগা যাব গো। সুবাহার বাচ্চা। জি, জাতির জামাই। জাতির জামাই কে?
কেন আপনি? সবাই তো আপনাকে জাতির জামাই হিসেবে দেখে। তাই না? আর তুই? শয়তান হিসেবে দেখি। কি? হ্যাঁ। তামিম এবং শুভা মেতে ওঠে খুনসুটিতে, খানিকটা ছোট ছেলেমেয়ের মতো। কিন্তু তামিম সরকার যে তার বউয়ের গায়ে হাত দেওয়ার জন্য অপরাধের চামড়া দিয়ে জুতো তৈরি করে তার বউকে গিফট করবে, এটা কল্পনাতেও কেউ ভাবতেই পারেনি। একেই হয়তো বলে মাস্টার মাইন্ড। বর্তমান তামিম ফুলের বুকে নিয়ে তার ফুপির বাড়িতে রওনা দেয়। পথে যাওয়ার সময় শুভার টেক্সট আসে তামিমের ফোনে। ঝড় এসে কারেন্ট নিয়ে যায়, তামিম এসে সুভাকে নিয়ে যেতে পারে না। তামিম শুভার টেক্সট দেখে খুব কষ্ট করে হাসি থামায়। কাছে থাকলে বার্তা দাও না, দূরে গেলে পিরিত কমে না, শালার জিন্দেগি। শুভার তামিমের টেক্সট দেখে হাসিতে কড়াকড়ি খায়। তারপর আবারও আরেকটা টেক্সট পাঠায়। বলেন তো, 7তলা বিল্ডিং? তামিম শুভার টেক্সটের আগে মাথা বোঝে না, সে কেন এটা বলবে, কিন্তু বউ বলেছে, বলতে তো হবেই। তাই তামিম রিপ্লাই দেয়, 7তলা বিল্ডিং। খুব তো আপনার ডার্লিং। শালার জিন্দেগি। শুভা অনেকগুলো হাসির ইমোজি পাঠিয়ে দেয়। আর তামিম রাগের। যেখানে মরা বাড়িতে সকলে দুঃখ ভরা মন নিয়ে যায়, সেখানে তামিম তার বউয়ের সাথে ফ্ল্যাট করতে করতে যাচ্ছে। অবশ্য মৃত ব্যক্তিদের তো তামিম নিজেই পরপারে পাঠিয়েছে, এতে তার কষ্ট কিসের? এক এক করে তামিমের সকল গাড়িগুলো তার ফুপির বাড়ির সামনে দাঁড়ায়। তামিম আর তার পঞ্চপাণ্ডব ভেতরে যেতে থাকে। তানভীর সরকার এবং আয়েশা সরকার আগে থেকেই সেখানে ছিল, কিন্তু শোভাকে সাথে নেয়নি তারা। শোভার জন্য এমন পরিবেশে আসা উচিত নয়, তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতেই থাকতে বলে। আর তামিমও শোভাকে বলে যায় বাড়ির বাইরে না যেতে। শোভা এখন প্রায় সব কিছু যেহেতু ভুলে যাচ্ছে, তার বাড়ি থেকে বের হওয়াও ঠিক না। তামিম সোজা তার ফুপির সামনে গিয়ে দাঁড়ায়। তামিম দাঁড়াতেই তন্নি বেগম ছুটে এসে তামিমকে ধরে। ওরে তামিম রে, এ কি হয়ে গেল রে, আমার মেয়েটা যে আর নেই রে। তন্নি বেগমের মাথায় হাত বোলাতে বোলাতে তামিম বলে, চিন্তা করবেন না ফুপি, আল্লাহ বোনকে জান্নাতবাসী করুক। তামিম তার ফুপিকে সুন্দর মতো সান্ত্বনা দিতে থাকে। তামিমের এত নিখুঁত অভিনয় দেখে তানভীর সরকার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এইসবের পেছনে যে তামিমই আছে এটা তানভীর সরকার খুব ভালো মতোই জানে। তাছাড়া তানভীর সরকার তার যুবক বয়সে আয়েশা সরকারের জন্য যা যা করেছিল, তামিম ও শুভার জন্য ঠিক সেগুলোই করছে। শত্রুকে পরপারে পাঠিয়ে তাদের মৃত্যুর মাহফিলে ফুল নিয়ে হাজির হয়ে সান্ত্বনা দেওয়া তো কেউ তামিমের থেকে শিখো। একদম পাক্কা প্লেয়ার তামিম। তামিম তার চোখ তানভীর সরকারের দিকে দেয়। তার মুখের অস্বাভাবিক হাসি বলে দিচ্ছে এসব করে সে বিন্দু মাত্র অনুশোচনা করছে না। তানভীর সরকারও চোখ দিয়ে আশ্বস্ত করে সব ঠিক আছে। তামিম একটা ক্রিমিনালি হাসি দিয়ে আবারও বেরিয়ে পড়ে। সাথে আয়েশা সরকারকেও নেয়। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিমের দৃষ্টি খুবই কড়া। তামিম আরও ভয়ানক শাস্তি দিতে চেয়েছিল শুভার দোষীদের, কিন্তু হলো না। একজন আমার হাত ধরছিল ভার্সিটির মাঠে, তোর বাপ তার হাত কাইটা আমার বাড়ির সামনে রাখছিল গিফট হিসাবে। আয়েশা সরকারের কথা শুনে তামিম তার দিকে তাকায়। আয়েশা হাত মেলে তামিমকে নিজের কাছে ডাকে, যেমনটা ছোটবেলায় ডাকতো। তামিম জড়িয়ে ধরে তার আম্মাজানকে। আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে। বাপ, তুই আমার কলিজার টুকরা, আর তোর কলিজাও আমার কলিজার টুকরা। চিন্তা করিস না, মায়ের কাছে সন্তান কখনো খুনি হয় না। আম্মাজান, তারে আমি খুব ভালোবাসি। এত ছোট বয়স থেকে মেয়েটা শুধু হারিয়েই এসেছে। প্রথমে বাপ, তারপর মা, এখন ভাই, তার উপরে আমি তো আছি। নিজের হাতে তারে 45টা থাপ্পড় দিছিলাম আম্মা, কত কষ্ট পাইছে সে। আগুনে হাঁটাইছিলাম, আল্লাহই জানে কতটা কষ্ট পাইছিল। আম্মা, আমি এত অমানুষ কিভাবে হইলাম? আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জানেন আম্মা, যখন তার শরীরে 9টা ইঞ্জেকশনের দাগ দেখি, ভেতরটা ভয়ে শেষ হয়ে গেছিল। ভোর রাতে হসপিটালে নিয়ে যাই আর দোয়া করতে থাকি আমার অবর্তমানে তার সাথে যেন খারাপ কিছু না হয়ে থাকে। কিন্তু মন শক্ত করে রাখি, সে ততটাই পবিত্র যতটা আগে ছিল। আমার কাছে সে সব সময় পবিত্র। শুভা মা, কিছু হয়েছে? তার সাথে কি হয়েছিল? না আম্মা, আমি জানতে চাইও নাই। সে নিজ থেকে না বলা অবধি আমি জানতে চাইবো না। বাপ, আমরা মেয়েরা যদি পাশের স্বামীকে পাই, পুরো দুনিয়া উল্টায় গেলেও আমাদের কিছু যায় আসে না। আজ থেকে 11 বছর আগের কথা। 27 জানুয়ারি 2014 সাল।
আয়েশা সরকারের জন্য একটি কালো অধ্যায়ের সূচনা। শুনতেই শুধু একটা তারিখ বা বছর মনে হলেও এই তারিখটাই ছিল আয়েশা সরকারের সর্বনাশের তারিখ। তিনি একাধারে হারিয়েছিলেন নিজের ছোট ছেলে তাসনিফ সরকারকে এবং বড় ছেলে তামিম সরকারের সুন্দর ভবিষ্যৎ। সে 11 বছর আগে তিনি নিজের 17 বছরের ছেলেকে খুনির খাতায় নাম লেখাতে দেখেন, ছোট ছেলেকে কাফনের কাপড়ে দেখেন, তাও হাফ লাশ, পুরো শরীর পাওয়া যায়নি। স্বামীকে মৃত্যুর সাথে লড়তে দেখেন, আর সব থেকে ভয়াবহ যেটা ছিল, একটুর জন্য নিজের সম্মান হারাতে বসেও হারাননি। সব হারিয়ে আয়েশা সরকার যখন ছিল নিঃস্ব, তখন তিনি সব থেকে মূল্যবান জিনিস যেটা হারিয়েছিলেন সেটা ছিল নিজের জন্মদাতা পিতা। এখনও আয়েশা সরকারের গা শিউরে ওঠে। আয়েশা সরকার এখনও সেই দিনটার কথা ভুলতে পারেনি, যেদিন তার 17 বছরের তামিম থানায় অত্যাচারের শিকার হয়েছিল। তামিমের একটা কথাই বারবার আয়েশা সরকারের কানে ভাসে,